الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী লাউহাটি ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই দাওয়াতি জনসভার সংগ্রামী সভাপতি লাউহাটি ইউনিয়ন আমির জনাব মোহাম্মদ জাহাঙ্গীর, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাইল জেলার শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ তালুকদার। উপস্থিত আছেন টাঙ্গাইল জেলা যুব বিষয়ক সম্পাদক, মধুপুরের জননেতা জনাব বুরহানুল ইসলাম, দেলদর উপজেলা আমির জনাব মাওলানা আল আমিন মমিন। মঞ্চে উপবিষ্ট আছেন নাগরপুর উপজেলার সংগ্রামী আমির মাওলানা রফিকুল ইসলাম, দেলদুয়ার উপজেলার সেক্রেটারি আব্দুর রহমান, নাগরপুর উপজেলার সেক্রেটারি অধ্যাপক আব্দুল সালাম, দেলদুয়ার উপজেলার শুরা এবং কর্ম পরিষদ সদস্য জনাব রাশেদুল হাসান জুয়েল সহ উপজেলা নেতৃবৃন্দ, ইউনিয়ন নেতৃবৃন্দ, বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ, বণিক সমিতির সম্মানিত ভাইরা, লাউহাটি ইউনিয়নের এই বাজারের ব্যবসায়ী বৃন্দ, দোকানদার ভাইরা, আইন শৃঙ্খলা রক্ষাকারীর সম্মানিত ভাইরা, সাংবাদিক বৃন্দ, সম্মানিত আপামর জনসাধারণ, বাংলাদেশের আগামী দিনের শাসন ব্যবস্থা যারা পরিবর্তন চান, সেই মধ্যে মুমিন আগামী দিনের সুযোগ্য নাগরিক সূর্য সৈনিকেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি। আমরা লাউহাটি ইউনিয়নের এই দাওয়াতি জনসভা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের মুখটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল, আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি। আমরা কোথাও কোনো কাজে গেলে, কোনো কথা বলতে চাইলে আমাদের মুখটা ছাপিয়ে ধরা হতো, টুটি চেপে ধরা হতো। আমরা কোনো স্লোগান দিতে পারিনি। আমাদের নারে তাকবীর স্লোগানকে সাম্প্রদায়িক তকমা দেওয়া হয়েছিল। আমরা রাজপথে মিছিল করতে পারিনি। একটা দুইটা মিছিল করলেই আমাদেরকে গুম করা হতো, আমাদেরকে ধরে খুন করা হতো। প্রশাসন নির্লজ্জভাবে আমাদেরকে জেলখানায় পুরে রিমান্ডে নিয়ে নির্যাতন করত। আমার এখনো মনে পড়ে, টাঙ্গাইল শহরের শিবিরের সভাপতি যখন চেয়ারে বসে নামাজ পড়ছেন, আমি তাকে জিজ্ঞাসা করেছি, সরওয়ার তুমি চেয়ারে বসো কেন? তুমি ছাত্র মানুষ, তরুণ মানুষ, তুমি চেয়ারে বসে নামাজ পড়বা কেন? তুমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বা, সেজদায় যাবা। তিনি আমাকে তার দুই হাতের 10 আঙ্গুল আর পায়ের আঙ্গুলগুলি বাড়িয়ে দিয়ে বললেন, ভাইজান, আমার এই হাত পায়ের যত নখগুলি দেখছেন, আমার এই নখগুলি কোনটি আমার জন্মগত নখ নয়।
এটা কোনোটাই আমার পুরাতন লোক নয়, সবগুলি হচ্ছে আবার নতুন। আমাকে যখন আওয়ামী সরকার রিমান্ডে নিয়েছিল, তখন এই 10 আঙ্গুলের নোক প্লাস দিয়ে টেনে টেনে উঠিয়েছে। আমি বেহুশ হয়ে গিয়েছি। আবার যখন আমার জ্ঞান ফিরেছে, তখন আবার আরেকটা উঠিয়েছে। এইভাবে করতে করতে আমাকে 40 দিন তারা রিমান্ডে রেখেছিল। এই 40 দিনে তারা আমার এই নখগুলি উঠিয়েছে, আমার মাজা ভেঙে দিয়েছে, আমার পায়ের এই হাঁটুর এই হাড্ডিটি আমার ভাঙা, যে কারণে আমাকে তরুণ বয়সেও বসে বসে নামাজ পড়তে হয়। একটি ঘটনা বললাম, এই ধরনের হাজারো ঘটনার সাক্ষী আমাদের ভাইয়েরা। আমাকে যখন পুলিশ অ্যারেস্ট করে টাঙ্গাইলে নিয়ে গেল, আমার পরিবার কোনো খবর জানতো না, আমার দিনের ভাইয়েরা কোনো খবর জানতেন না, আমার বন্ধুরা কোনো খবর জানতেন না, প্রশাসন কোনো খবর দেয়নি। ওই রাত্রিবেলায় আমাকে চোখ বেঁধে হত্যা করার উদ্দেশ্যে মাইক্রোবাসে উঠিয়ে বিভিন্ন জায়গায় ঘোরানো হয়েছে। আল্লাহ তাআলার অপার মেহেরবানিতে সেদিন মৃত্যুর মুখ থেকে আমরা ফেরত এসেছি। কিন্তু রিমান্ডে নিয়ে আমাদের ভাইদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে, তা শুধুমাত্র নেপোলিয়নকে হার বানায় না, তা শুধুমাত্র হিটলারকে হার বানায় না, হাসিনা নিজেকেই নিজে হার মানিয়েছেন। হাসিনা এমন স্বৈরাচার, যে স্বৈরাচার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোজখের ভিতরে এমন কিছু দোজখ আছে যারা দোজখ দেখে ভয় পায়। দোজখের আযাব দোজখকে দেখে ভয় পায়। এই ধরনের কিছু দোজখ আছে। হাসিনা শুধু স্বৈরাচার নয়, হাসিনা শুধু খুনি ছিলেন না, হাসিনা শুধু ফ্যাসিস্ট ছিলেন না, হাসিনা শুধু গুমকারী ব্যক্তি ছিলেন না, হাসিনা এমন স্বৈরাচার, এমন পিতাস ছিলেন, লোকে দেখে শয়তানরা তো ভয় পাইতো, বিশ্বের সকল স্বৈরাচাররা ভয় পাইতো। আপনারা জানেন, গত পরশুদিন বর্তমান ইন্টারিম সরকারের গভর্নমেন্ট প্রধান ডক্টর ইউনূস সুইজারল্যান্ডে গিয়েছেন। সুইজারল্যান্ডে গিয়ে গতকালকের মিটিং ডক্টর ইউনূস 13টা বৈঠক করেছেন বিভিন্ন রাষ্ট্রপ্রধান এবং স্টেক হোল্ডারদের সাথে। একজন 84-85 বছর বয়সী একজন ব্যক্তি একদিনে 13টা প্রোগ্রামের আয়োজনের বক্তব্য দেওয়া, কথা বলা তাদের সাথে, এটি চাকরিখানে কথা মনে করেন না। এই ইউনূস সাহেবের বক্তব্য শোনার জন্য, তাকে দেখার জন্য বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা তার কাছে আসতেছেন। কারণ একটাই, সেটি হচ্ছে হাসিনারে এই ইউনূসের লোকজন কিভাবে পরাজিত করলো, ওইটা দেখার জন্য আসতেছেন। ব্যাপারটা বুঝছেন? হাসিনা কেমন স্বৈরাচার? অন্যান্য রাষ্ট্রপ্রধানরাও জানে যে হাসিনার মতন স্বৈরাচার এই পৃথিবীতে আর নাই। সেই স্বৈরাচারের পতন ঘটিয়েছে যারা, তাদের নাম হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোন দলীয় আন্দোলনের মাধ্যমে হাসিনা সরকারের পতন ঘটানো হয় নাই। কেউ যদি ক্রেডিট নিতে চান তাহলে ভুল করবেন। বাংলাদেশের জনগণ জানে, আমরাও জানি, কোন দলীয় সরকার, দলীয় দলের আন্দোলনের কারণে এই হাসিনার পতন ঘটেনি। আমার দেশের তরুণ দামালেরা, ছাত্ররা আবাবিল পাখির মতন কোত্থেকে আসলো কেউ জানে না। হাজার হাজার নয়, লক্ষ কোটি জনতা 5 তারিখে রাস্তায় নেমে এমন ভাবে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে বিস্ফোরণ ঘটিয়েছে। নারায়ে তাকবীরের স্লোগানের সামনে, সেই বিস্ফোরণের সামনে হাসিনার বস্ত্র বেয়ে খান খান হয়ে গিয়েছে, টিকতে পারে নাই। আর হাসিনা তো গেছেই, হাসিনা তো গেছেই, ওর গ্রামের ওয়ার্ড সভাপতি পর্যন্ত ওর সাথে পালাইছে। আরে বেটা,
চুরি তো চুরি, সেনা চুরি করছে বলেই তো পালাইছে ওইটি। যদি চুরি না করত, ও যদি বদমাইশি না করত, ও যদি মানুষের খারাপই না করত, তাহলে গ্রামের ওই মেম্বারটা পালায় কেন? ওটা জনতার ভোটে বলে নির্বাচিত। ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পালায় কেন? ওরা জনগণের ভোটে নাকি নির্বাচিত। বেটাই তো ভোট ডাকাতি করেছে, বেটাই তো আমার অধিকার খর্ব করেছে, বেটা তো আমার জায়গায় ও সিল মেরেছে, আর আমাকে বলেছে আপনার ভোট হয়ে গিয়েছে। এই চুরিবিদ্যা এইবার ধরা পড়ছে। ধরা পড়ার কারণে হাসিনা তো লেজ নাই, লেজ থাকলে বলতাম লেজ গুটিয়ে পালাইছে, তবে সবকিছু পাত্তারে গুটিয়ে তিনি পালিয়েছেন। কেমন স্বৈরাচার দেখেন, তাহাজ্জুদ নাকি পড়তো, এই বেটে নাকি তাহাজ্জুদ পড়তো। তার মানে আমাদের প্রেস সেক্রেটারি আজকে বলেছেন এক সাংবাদিক সম্মেলনে, উনি তাহাজ্জুদ পড়ার পর থেকে মিথ্যা কথা বলা শুরু করতেন, আবার তাহাজ্জুদের টাইম আসা পর্যন্ত, নামাজে দাঁড়ানোর আগ পর্যন্ত মিথ্যা কথা বলতেন। এটা যদি না হয়, তাহলে একজন মানুষ যিনি কিয়ামতের সেই কঠিন দিনকে সামনে রাখবেন, যিনি সেটা সামনে রেখে তাহাজ্জুদ নামাজ পড়বেন, তার সামনে এত বেশি অন্যায়, অত্যাচার, নির্যাতন, খুন, গুম এগুলো হইতে পারে? হইতে পারে না। আবার দেখেন তো শ্রুপ করছে কি, তার পিয়ন নাকি 400 কোটি টাকা নিয়ে মারছে, ভাগছে। কিরকম নির্লজ্জ! 400 কোটি টাকা তার পিয়ন মারছে, তাহলে তুমি কত মারছো? আমি আপনাদেরকে একটা হিসাব দিই, বক্তব্য আরেকদিন দেওয়া যাবে, আজকে কিছু আলোচনা করি। 29.5 লক্ষ কোটি টাকা। ভাই, এখানে পুলিশের ভাইরাও আছে, আবার ইউনিয়ন পরিষদে যারা নিরাপত্তার দায়িত্ব পালন করে তারাও আছে, আবার আপনারাও আছেন, আবার এখানে যে ভ্যান চালায়, সিএনজি চালায়, অটো চালায়, এই সকল ভাইরাও আছে, আছে না সবাই? 29.5 লক্ষ কোটি টাকা কারে পাইছিলেন? এক দাদার নেতৃত্বে, কি ভট্টাচার্য, দেবপ্রিয় ভট্টাচার্য, তাকে কমিশন প্রদান করা হয়েছিল। তিনি একটা শ্বেতপত্র প্রকাশ করেছেন গত কয়েকদিন আগে, একজন হিন্দু ব্যক্তি, আমরা তাকেও স্যালুট দেই। এই ব্যক্তি একটা শ্বেতপত্র প্রকাশ করেছেন, সেখানে তিনি দেখিয়েছেন এই 15 বছরে 29.5 লক্ষ কোটি টাকা তারা এই দেশ থেকে পাচার করেছে। চিনেন 29.5 লক্ষ কোটি টাকা কাকে বলে? চিনেন না তো। 29.5 লক্ষ কোটি টাকা দিয়ে টাঙ্গাইলের মতন এইরকম অন্তত 7 থেকে 8টা জেলার প্রত্যেকটা পরিবারে 3 তলা করে বিল্ডিং করে দিয়ে অন্তত 50 লক্ষ টাকা অনুদান দেওয়া যাবে। বুঝছেন কিছু? তার মানে আপনাদের এই দেলদুয়ার উপজেলায় পরিবারের সংখ্যা হবে কম, ধরেন যে 40,000 পরিবার হবে, 40,000 পরিবার হবে। তারা শেয়ার মার্কেট থেকে, ওই যে দরবেশ বাবা ভ্যাকসিনকো গ্রুপের চেয়ারম্যান, মানে এই যে এত বড় বড় দাঁড়ি ছিল, এই দরবেশ বাবা নেতৃত্বে ওই শেয়ার মার্কেট থেকে তারা প্রায় 90,000 কোটি টাকা মেরে দিয়েছিল। 90,000 কোটি টাকা কত টাকা? তার মানে আপনাদের দেলদুয়ার উপজেলায় যতগুলি পরিবার আছে, একটা পরিবারে 5, 6, 7, 8 জন লোকজন থাকে, তাই না? একটা খানা এটাকে বলা হয়। এই পরিবারে প্রত্যেককে অন্তত 2 কোটি টাকা দেওয়া যাইত। আপনি বুঝছেন কিছু? 2 কোটি টাকা যদি দেওয়া যাইতো, তাহলে ওই পরিবার কি অসহায় থাকতো? ওই পরিবার কি দরিদ্র থাকতো? ওই পরিবার কি অটো চালাইতে হয়? ওই পরিবার কি ভ্যান চালাইতে হয়? তার মানে যিনি আপনাদের লেবুর বাগানে কাজ করেন, যিনি আপনাদের ধানের খেতে কাজ করেন, কামলা দেন, যিনি আপনাদের বেড়া বাঁধেন, যিনি আপনাদের মেথরের কাজ করেন, সুইপারের কাজ করেন, ওই ব্যক্তিকেও ওই শেয়ার মার্কেটের টাকা যদি ভাগ করে দেওয়া হতো, 2 কোটি করে টাকা পেত তার প্রত্যেকেই। এত টাকা তারা এই বাংলাদেশ থেকে পাচার করেছে।
মেরে দিয়েছে। আমরা এমনি এমনি খেপেছি, শুধু খুনি করেছে, এই সকল টাকাগুলি তারা মেরে দিয়েছে। এখন বলেন, আমি আজকে সকালে একটা জায়গায় একটা আলোচনা করতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো। আচ্ছা, ঘুষ খাওয়া কি সৎ কাজ? কি বলেন ভাইরা, ঘুষ খাওয়া সৎ কাজ? ওই অফিসার ঘুষ যাতে খাইতে না পারে, ওই অফিসার যাতে করে ঘুষের কোন পরিবেশই তৈরি না হয় বাংলাদেশে, সেই রকম একটা পরিবেশ যদি তৈরি হয় বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, বলেন এই ব্যবস্থা ভালো না খারাপ? ভালো। তাহলে সেই রাষ্ট্র ব্যবস্থা গঠন করা দরকার কিনা বলেন? এই রাষ্ট্র ব্যবস্থা এই 53 বছরে আপনারা কি পেয়েছেন? পান নাই। তাহলে আগামী দিনে একটা সুযোগ তৈরি হয়েছে যে আমরা আগের মতোই চলবো, নাকি একটা রাষ্ট্র ব্যবস্থা পাবো যেখানে মানুষকে আর পেনশনের টাকা উঠাইতে ঘুষ দিতে হবে না, ইউনিয়ন পরিষদে বিজিএফ এর চাল উঠাইতে তাদের কার্ড কিনতে 3-4 হাজার 5,000 টাকা খরচ করতে হবে না, এই ধরনের একটা সমাজ ব্যবস্থা দরকার কিনা বলেন? আমরা সেই সমাজ ব্যবস্থা কায়েমের জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করি। বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে এরকম একটা সরকার গঠন করতে চায়। জামাত ইসলামের একার পক্ষে এই সরকার ব্যবস্থা কায়েম করা সম্ভব নয়। এই জন্য দরকার আপনাদের সমর্থন, আপনাদের ভালোবাসা, আপনাদের আন্তরিকতা। আচ্ছা, চান্দাবাজি কি ভালো? কি বলেন? কে বলছে ভালো না? চান্দাবাজি তো খুবই ভালো। কেউ যদি আপনার কাছে পকেটে এসে 5 লাখ টাকা চান্দা দিয়ে যায় আর বলে ওই 10 ডিসিমল জায়গাটা আমার একটু মীমাংসা করে দিয়ে, এটা ভালো না? তাহলে আগামী দিন আপনারা ভোট কিভাবে দিবেন চিন্তা করেন। সকলেই সকলের অধিকার পাবে, সকলেই তার মতামত পেশ করতে পারবে, সকলেই তার শ্রদ্ধা পাবে, কথা বলার অধিকার পাবে, বেকাররা চাকরি পাবে, কেউ বেকার থাকতে পারবে না। একটি ছেলেও যদি বেকার থাকে তাকে রাষ্ট্রের পক্ষ থেকে ভাতা দেওয়া হবে, এই রাস্তাঘাট ঠিক করা হবে। অন্তত আপনার জীবনে আর কোনদিন রাস্তা মেরামত করতে দেখবেন না। আপনার বিচার ব্যবস্থা এমন হবে, আপনাকে কাঠগড়ায় গিয়ে দিনের পর দিন ঘুরে আপনার স্যান্ডেল ক্ষয় করতে হবে না। ত্রাণ নেওয়ার জন্য আপনি প্রভাবশালীদের দাঁড়ে দাঁড়ে ঘুরবেন না, আপনার বাড়িতে গিয়ে ত্রাণ পৌঁছে যাবে। এমন ধরনের সরকার ব্যবস্থা করার জন্যই আমরা বলতেছি আগামী দিনের নির্বাচনে এমন একটা বন্দোবস্ত কায়েম করতে হবে বাংলাদেশের জনগণ যাতে আর কোনদিন দারিদ্র সেবার নিচে বসবাস করতে না পারে। আমাদের আমির জামাত খুলনায় গিয়েছিলেন, গত কয়েকদিন আগে তুরস্ক থেকে ঘুরে আসলেন। গত কয়েকদিন আগে তিনি কুয়েত গিয়েছিলেন। তিনি এসে বলতেছেন ব্রুনাইয়ের প্রত্যেকটি জনগণের প্রাইভেট কার আছে, সবচেয়ে গরিব যেও সেও গাড়ি চালায়, প্রাইভেট কার চালায়, তার বাড়িতেও বিল্ডিং ঘর আছে। কারণ হচ্ছে সেখানকার রাষ্ট্রপ্রধানরা হচ্ছেন সৎ, তারা অধিকার দেয়। আজকে বাংলাদেশে 53 বছরে যারা গরিব হয়েছে তারা আরো বেশি গরিব কেন হয়? আমাদের ভাইয়েরা তো প্রায় 2 কোটি ভাই এবং বোনেরা বিদেশে আছে,
তারা তো প্রতি মাসে টাকা পাঠায়। এত টাকা বাংলাদেশে ঢুকে এই টাকা যায় কোথায়? আমরা হিসাব চাই। এত টাকা কোথায় যায় তার হিসাব চাই। আমি সকালবেলায় টাঙ্গাইল শহরে একটা জনসভায় এইরকম আলোচনা করতে গিয়ে বলেছি, আমার পাশে উপস্থিত ছিলেন ডিসি সাহেবের প্রশাসনিক কর্মকর্তা, তিনি উপস্থিত ছিলেন। আমি বললাম, এই প্রশাসনিক কর্মকর্তাকে জিজ্ঞাসা করেন, উনি ডিসি সাহেবের কাছে যত বরাদ্দ আছে সকল বরাদ্দের সাক্ষী। 60% বাজেটের কাজও হয় না। তিনি প্রোগ্রাম শেষে আমার কাছে এসে বললেন যে ভাই, 60% না, 30% কাজ যদি হইতো বাজেটে, তাহলে বাংলাদেশ অনেক ভালো থাকতো। কোথায় আছি আমরা? আমি এই কথা শুনে আকাশ থেকে বললাম যে বলে কি রে, মানে আমরা তো সব ভালো মানুষ তৈরি করি, ভালো মানুষদের সাথে থাকি, খারাপ মানুষের কি করে এতটা জানি না ঠিক মতো। এইবার বুঝতেছি বিভিন্ন জায়গায় গিয়ে খারাপ কাকে বলে। যদি বাজেটে বাংলাদেশে বাজেটে 30% কাজ না হয়, বলেন লাউহাটির এই রোড আর কয়দিন টিকবে? রেলদলের রোড আমার জীবনে আমি দেখলাম অন্তত 10 বার ঠিক করা হলো, 10 বার কার্পেটিং ঠিকঠাক করা হয়, আবার ভেঙে যায়, 6 মাস পরে ভেঙে যায়। কেন তা হবে? যদি একটি সৎ ব্যক্তি চেয়ারম্যান হতেন, মেম্বার হতেন, রাষ্ট্রপ্রধান হতেন, এমপি হতেন, ডিসি হতেন, এসপি হতেন, এই রোড আর কোনদিন ভাঙত না। এই রোডের কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে, মৃত্যুবরণ করতো না। ওই ধরনের সরকার আগামী দিনের নির্বাচনে আপনারা নির্বাচিত করবেন। আমরা এমনি এমনি আসি না জনসভা করতে, আমরা এমনি এমনি আপনাদের কাছে এই কথাগুলি বলছি না। আমরা প্রমাণ দেখিয়ে দিয়েছি। আমাদের দুইজন মন্ত্রিত্ব ছিল বাংলাদেশে, তারা কোনদিন কোন দুর্নীতি করে না। তারপরে সেনা বাহিনীর শাসন এসেছিল, সেনাবাহিনীর শাসন তারা হাইকেল দিয়ে খুঁজে, টর্চলাইট দিয়ে খুঁজে দেখেছেন, কিন্তু তাদের বিরুদ্ধে কোন 3টা মন্ত্রণালয় তারা দাঁড়িয়েছেন, কোন দুর্নীতি তারা খুঁজে পান নাই। বরঞ্চ তাদের প্রত্যেকটা মন্ত্রণালয়ে তারা উদ্বৃত্ত টাকা রেখে এসেছিলেন। সোজা কথা, আমাদের দেশে হয় ঘাটতি বাজেট, আর তারা উদ্বৃত্ত টাকা রেখে এসেছিলেন। চিন্তা করেন তাহলে। এখন বলেন, আপনি আপনার ছেলে মেয়েদেরকে, এখানে যারা বয়স্ক আছে, তরুণ যারা রয়েছ, 17 বছরের তরুণরাও এইবার ভোটার হবা, তোমরা সিদ্ধান্ত নিবা আগামী দিনে তোমরা কাকে রাষ্ট্রপ্রধান বানাবা, কাকে সংসদে পাঠাবা, তোমরা সিদ্ধান্ত নিবা। যারা এখানে বয়স্করা আছেন তারা সিদ্ধান্ত নেবেন, আমাদের যাদের দাড়ি পেকেছে আমরা কতদিন বেঁচে থাকবো, আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছি? দুর্নীতিবাজ শাসকদেরকে রেখে যাচ্ছি, আবার সেই অশ্লীল অবৈধ যারা ড্যান্স দিবে। আমরা আজকে গতকালকে পিনাকি ভট্টাচার্য একটা ইউটিউবে তার ভিডিও ছেড়েছেন, এই ধরনের জনসভাগুলিতে অশ্লীল নৃত্য হচ্ছে, বিভিন্ন বন্ধুদের জনসভাগুলিতে অশ্লীল নৃত্য হচ্ছে। কেন হবে? নারী তৎপরের স্লোগান তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দিয়েছিল, তারা তো ওই নর্তকীর ড্যান্স দেখার জন্য নারী তৎপরের স্লোগান দেয় না। কেন হচ্ছে? এই জবাব দিতে হবে। আমরা আপনাদেরকে বন্ধু মনে করি, কিন্তু আপনাদের জনসভায় নর্তকী ডান্স কেন? আপনাদের নেতাদের ছবি আছে পেছনে দেখলাম, যিনি বিদেশে থাকেন তারও ছবি আছে, যারা মারা গিয়েছেন তাদেরও ছবি আছে। তাদের ছবিকে সামনে রেখে নর্তকী ড্যান্স দিয়ে তরুণদেরকে ভুলাতে পারবেন এটা মনে করেছেন? এখনকার তরুণরা ওই তরুণ নয়। আমরা মনে করেছিলাম ফেসবুকে ঢুকে, ইউটিউবে ঢুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকে অশ্লীল কিছু দেখে আমাদের তরুণরা ধ্বংস হয়ে গেছে। না, জেনজি ধ্বংস হয় নাই, জেনজিরা বিপ্লব করেছে। বিপ্লবীরা কোনদিন ধ্বংস হতে পারে না। বিপ্লবী রক্ত টকবক করে ওঠে,
টকবক করে ফুটে আগামী দিনেও বাংলাদেশকে যারা বিপথে নেওয়ার চেষ্টা করবেন এই চ্যালেঞ্জে আপনাদের মোকাবেলা করবে ইনশাআল্লাহ। প্রস্তুত হয়ে যান, সৎ হন, চাঁদাবাজি বন্ধ করেন, মানুষের কল্যাণের কথা চিন্তা করেন, রাষ্ট্রের কল্যাণের কথা চিন্তা করেন, তাহলে কারো তাবেদারি করে এই দেশ আর শাসন করা যাবে না। আমরা সীমান্তে আঙ্গুল উঁচা করে কথা বলা শুরু করেছে আমাদের বিএসএফ এর ভাই, আমাদের বিডিআর, আমাদের যারা ছিল বিজেপি, আজকে তারা আঙ্গুল উঁচা করে বিএসএফ এর বিরুদ্ধে কথা বলে। এই আঙ্গুল উঁচাই থাকবে, আঙ্গুল আর নামবে না ইনশাআল্লাহ। কি ভাই আঙ্গুল নামাতে চান? আপনারা হাত নামাবেন। বিপ্লবকে আপনারা ধ্বংস করতে চান না। আমরা আগামী দিনের এই বিপ্লবকে আমাদের স্বাধীনতার সোপান মনে করি, এই বিপ্লবকে সত্যিকার মুক্তি মনে করি ইনশাআল্লাহ। আগামী যে নির্বাচন, সেই মুক্তির নির্বাচন হবে, এত দ্রুত নির্বাচন না। আর একটু নির্বাচনের জন্য আমরা একটু খাটাখাটি করি না কেন? আপনারা তো অনেকে, আমরাও তো সাইড হয়ে দিছিলাম 29 সাল পর্যন্ত। জামাত ইসলামী করি বলে কি সত্য আমরা লুকাইতে পারবো? আমরা তো 29 সাল পর্যন্ত সাইড হয়ে দিছিলাম। এত তাড়াহুড়া কিসে? একটু অপেক্ষা করেন না, জেনজির আর একটু তৈরি হোক না কেন, ভোটার হোক না কেন, তারা ভোট দিবে, সঠিক রাস্তায় তারা থাকবে। আর আবল তাবল কথাবার্তা বলে তাদেরকে ভোলানো সম্ভব নয়। আগামী দিনে সেই ধরনের একটা রাষ্ট্র ব্যবস্থা, একটা সমাজ ব্যবস্থা কায়েমের জন্য পুলিশ ভাইরাও ভালো, তারাও ঘুষ খাবে না। এখন তো সুবিধা, 10 টাকা পাইলে 2 টাকা ভাই কোথায় দিয়ে আসে, ওই ধরনের লোক আবার যদি আসে তাকেও সুবিধা, বুঝেন নাই? এই জন্য তারাও হয়তো বা তাকে সাপোর্ট দিতে পারে, কিন্তু না, জেনজি তাদেরকে সাপোর্ট দিবে না। বুঝতে পারছেন? আগামী দিনের তরুণ সমাজ তাদেরকে সাপোর্ট দিবে না। আর এই টিপুয়ালারা একত্র হইতেছে এখন। টুপিওয়ালারা বুঝেন, ক্ষমতা বুঝে না, রাষ্ট্র বুঝে না, বিচার বুঝে না, বুঝছেন? টুপিওয়ালারা আপনাদের থেকে ভালো বুঝে, শুধু কথা বলতে দেন নাই দেখি না। এই 53 বছর ঠিক মতো কথা বলতে পারি নাই দেখি না। এখন পরিবেশ হয়েছে, কথা বলা শুরু করেছি, কথা বন্ধ করতে পারবেন না। রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলবই ইনশাআল্লাহ। লালহাটির ভাইরা রেডি হয়ে যান। আগামী দিনের ভবিষ্যৎ ইনশাআল্লাহ নারায়ণ চাকবের ভবিষ্যৎ, আগামী দিনের ভবিষ্যৎ জেনজির ভবিষ্যৎ, আগামী দিনের ভবিষ্যৎ সৎ ব্যক্তিদের ভবিষ্যৎ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা ধীরে স্থির ভাবে বসেন, আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে। আপনারা বসেন।